মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প বাইডেন তুমুল প্রতিদ্বন্দ্বিতা, জয়ের আশা দুই প্রার্থীর, আদালতে যাওয়ার হুমকি রিপাবলিকানদের। সিনেটেও হাড্ডাহাড্ডি লড়াই, ফের নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান। আইনের শাসন ও স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাসী আওয়ামী লীগ, বললেন প্রধানমন্ত্রী, জমে থাকা মামলা নিষ্পত্তির তাগিদ। সংক্রমণের ৮ মাসে করোনায় মৃত্যু ৬,০০০ ছাড়ালো, মোট শনাক্ত ৪,১৪,০০০। রংপুরে স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ডিবির এএসআই রায়হানুল ৫ দিনের রিমান্ডে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, নিষেধাজ্ঞা থেকে ফিরেই আবারও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শুরুতে আমাদের বিশেষ আয়োজন, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট জো বাইডেন। সবশেষ ভোটের ফলাফলে ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে বাইডেন ২৩৮ এবং প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প ২১৩ ভোট পেয়েছেন। তবে এখনও গণনা বাকি মিশিগান, উইসকনসিন ও পেনসিলভানিয়া সহ ৭ রাজ্যের ৮৩ ইলেকটোরাল ভোট। এই অবস্থায় নির্বাচনের লড়াই এখন পোস্টাল ভোটে। এই ইস্যুতে এরই মধ্যে আইনি চ্যালেঞ্জে সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প, আর সমর্থকদের ধৈর্য ধরতে বলেছেন বাইডেন। রিপোর্ট দুলি মল্লিকের। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটের ফলাফল প্রকাশ হচ্ছে। ডেমোক্র্যাট জো বাইডেন ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প দুজনের ঘরেই বাড়ছে ইলেকটোরাল ভোটের সংখ্যা। তবে হোয়াইট হাউস জয়ে প্রয়োজনীয় সংখ্যক ভোট এখনো কেউ অর্জন করতে পারেননি। ফলাফল বলছে ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, কলোরাডো সহ প্রায় ১৭টি অঙ্গরাজ্যের জয় নিয়ে এগিয়ে বাইডেন। সুইং স্টেটগুলোর মধ্যে কেবলমাত্র অ্যারিজোনায় জয় পেয়েছেন তিনি। ডেলাওয়ারের উইলমিংটনের সমর্থকদের ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার আহ্বান জানান বাইডেন। Every time I walk out of my grandpa's house up in Scranton, he'd yell, "Joey, keep the faith." And my grandma, when she was alive, yelled, "No, Joey, spread it. Keep the faith, guys. We're going to win this." Thank you, thank you, thank you. অন্যদিকে এ পর্যন্ত ইলেকটোরাল ভোটের ব্যবধানে পিছিয়ে থাকলেও সুইং স্টেটগুলোতে অবস্থান ভালো ট্রাম্পের। এরই মধ্যে ফ্লোরিডা, টেক্সাস, আইওয়া, ওহাইও এমন ৪ বড় রাজ্যই তার দখলে। এগিয়ে আছেন নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, পেনসিলভেনিয়া ও উইসকনসিনও। এরই মধ্যে হোয়াইট হাউসে বক্তব্য দিয়েছেন ট্রাম্প। প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাওয়ারও হুমকি দেন তিনি। It's not like we're up 12 votes and we have 60% left. We won states and all of a sudden I said, what happened to the election? It's off. And we have all these announcers saying, what happened? And then they said, oh. একই সঙ্গে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে আবারও জয়ের আশাবাদ ব্যক্ত করেন তিনি। So they said, let's go to court. And did I predict this, Newt? Did I say this? I've been saying this from the day I heard. এবার করোনা পরিস্থিতির মধ্যেই চলে নির্বাচন। সংক্রমণ এড়াতে অনেকেই বেছে নেন ডাকযোগে আগাম ভোট। এ পর্যন্ত প্রায় ১০ কোটি ভোটার আগাম ভোট দিয়েছেন, যা গেল ১ শতকে দেশটির ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করে। দুলি মল্লিক, ২১ টেলিভিশন। যুক্তরাষ্ট্রের জনগণ প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি সিনেটর ও প্রতিনিধি পরিষদ সদস্য নির্বাচনেও ভোট দিয়েছেন। এরই মধ্যে বেশিরভাগ অঙ্গরাজ্যে ভোট গণনা শেষ হয়েছে। সব শেষ তথ্যে ৪৭ জন করে সিনেটর নিয়ে সমান অবস্থানে রয়েছে ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা। সিনেটে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হলে প্রয়োজন ৫১টি আসন। এদিকে জর্জিয়ায় স্টেট সিনেটর হিসেবে আবারও বিজয়ী হয়েছেন বাংলাদেশি শেখ রহমান। আজহারুল ইসলামের রিপোর্ট। সারা বিশ্বের চোখ এখন যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে। প্রেসিডেন্ট নির্বাচনের মতোই মার্কিন সিনেটেও হাড্ডাহাড্ডি লড়াই চলছে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের মধ্যে।
We can put an end to a কলোরাডোতে একটি আসন হারিয়েছে রিপাবলিকানরা, আবার অ্যালাবামায় পেয়েছে একটি আসন। মিচ ম্যাককনেল এবং লিন্ডসে গ্রাহাম আবারও নির্বাচিত হয়েছেন। এদিকে দ্বিতীয় মেয়াদের জন্য জর্জিয়া স্টেট সিনেটর হিসেবে বিজয়ী হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান। তার বিরুদ্ধে রিপাবলিকানদের কোনো প্রার্থী না থাকলেও নির্বাচনের আনুষ্ঠানিকতার জন্য অপেক্ষা করতে হয়। I thank each of you. টেক্সাসের কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট 31 থেকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে বাংলাদেশি বংশোদ্ভূত ডোনা ইমাম 1,72,729 ভোট পেয়েছেন, আর রিপাবলিকান প্রার্থী জন কার্টার পেয়েছেন 2,09,352 Join me. Let's build a brighter future. এবারের নির্বাচনে চমক দেখিয়েছেন দেলওয়ারের সারা ম্যাকব্রাইট। প্রথম ঘোষিত ট্রান্সজেন্ডার অর্থাৎ রূপান্তরিত মানুষ হিসাবে সিনেটর নির্বাচিত হয়েছেন তিনি। তার এই জয়কে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস হিসেবে দেখা হচ্ছে। ম্যাকব্রাইট 2016 সালে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনেও ইতিহাস গড়েন। প্রথম ঘোষিত কোন রূপান্তরিত মানুষ হিসেবে যুক্তরাষ্ট্রের বৃহৎ কোন রাজনৈতিক দলের সম্মেলনে কথা বলার সুযোগ পেয়েছিলেন তিনি। এদিকে মূল নির্বাচনের পাশাপাশি আরও কিছু স্থানীয় পদেও ভোট গ্রহণ হয়। পেনসিলভেনিয়া থেকে স্টেট অডিটর জেনারেল পদে ডক্টর নিনা আহমেদ পেয়েছেন 8,18,000 ভোট। তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী টিমোথি ডিফোর পেয়েছেন 9,47,000 ভোট। তবে অঞ্চলটির পোস্টাল ব্যালট এখনও গণনায় আসেনি। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। এবার অন্যান্য প্রসঙ্গ। আইনের শাসন ও স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাস করে আওয়ামী লীগ। নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধনী আয়োজনে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জমে থাকা মামলার দ্রুত নিষ্পত্তির তাগিদ দেন প্রধানমন্ত্রী, আশ্বাস দেন প্রয়োজনীয় সরকারি সহায়তার। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বিচার কাজ গতিশীল করতে 2014 সালে পুরান ঢাকার আদালত এলাকায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 6 বছরে নির্মিত 10 তলা এ ভবনের উদ্বোধন করলেন তিনি গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে। আইনের শাসন প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর উদ্ধৃতি ও সংবিধানের ধারা তুলে ধরেন শেখ হাসিনা। 1981 সালে প্রবাস জীবন শেষে দেশে ফেরার আইনি প্রহসনের স্মৃতিচারণ করেন তিনি। ওই সময় নানা ভোগান্তির কথা তুলে ধরে ন্যায় বিচার নিশ্চিতের তাগিদ দেন প্রধানমন্ত্রী। যেন বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পায়, বাংলাদেশের মানুষ ভালো থাকে, বাংলাদেশের মানুষ স্বস্তিতে থাকে, শান্তিতে থাকে, নিরাপদে থাকে, উন্নত জীবন পায়। আমি আশা করি যে এর ফলে আমাদের দেশের মানুষের বিচার চাওয়ার ক্ষেত্রে ভোগান্তিটা অন্তত কমে যাবে, তারা যেন ন্যায় বিচার পায়, আমাদের মতো যেন কাউকে এই বিচারহীনতায় ভুগতে না হয়। ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ দেন সরকার প্রধান। জুন 2020 পর্যন্ত দেশের বিভিন্ন আদালত সমূহে 37,94,908টা মামলা বিচারাধীন আছে। এসব মামলার দীর্ঘসূত্রিতা কমিয়ে দ্রুততম সময় রায় প্রদানের উপায় বের করবার জন্য আমি সকল বিচারক এবং আইনজীবী সকলের কাছে আমি অনুরোধ জানাচ্ছি যে এত মামলা এভাবে জন্য জমে না থাকে। পরামর্শ দেন প্রয়োজনে কারাগারে কোর্ট কিংবা ভার্চুয়াল ব্যবস্থায় বিচার কার্য পরিচালনার। ভার্চুয়াল কোর্ট যাতে বসতে পারে তার আদালত ভবনও আমরা করে দিয়েছিলাম, যে ওইসব আসামিদের আর টানা হেঁচড়া করতে হবে না, ওখানেই তাদের বসানো যাবে। একবার আপনারা ঢাকায় থেকে বসে তাদের বিচারটা করতে পারবেন, সেই ব্যবস্থাটা কিন্তু করা হয়েছে। এবং পর্যায়ক্রমিকভাবে আমি মনে করি প্রতিটি আমাদের কারাগারের সাথেই এ ধরনের একটা সুব্যবস্থা থাকা দরকার। মামলার রায় ইংরেজিতে লেখার পাশাপাশি বাংলায় অনুবাদের ব্যবস্থা রাখারও তাগিদ দেন প্রধানমন্ত্রী। রায় যদি কেউ বাংলায় না লিখতে পারেন, ইংরেজিতে লেখার আপত্তি নেই, কিন্তু শাসে সেটা বাংলা ট্রান্সলেশন করে এটা যেন প্রচার হয় সেই ব্যবস্থাটা করে দিতে হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। আরও 21 জন সহ দেশে কোভিড-19 মৃতের সংখ্যা 6,000 ছাড়ালো। মোট শনাক্ত 4,14,164। নতুন 1,910 জন সহ সুস্থ হয়েছেন 3,31,697 জন। আকবর হোসেন সুমনের আরও একটি রিপোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনা শনাক্তের 242তম দিনের তথ্য। আরও 21 জন সহ এ পর্যন্ত মৃত্যু ছাড়িয়ে গেল 6,000।
দেশের বিভিন্ন স্থানে অনুমোদিত 114টি ল্যাবে চলছে করোনা পরীক্ষার কাজ। একদিনে 13,914টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,517 জন। মৃত্যুর হার 1.45%, আর সুস্থতার হার 80.09%। বিভাগ অনুযায়ী সবচেয়ে বেশি মৃত্যু ঢাকায় 52.15%, দ্বিতীয় অবস্থান চট্টগ্রামে 19.79%। মোট মৃত্যুর 3,131 জনই ঢাকা বিভাগের। বয়সভেদে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে 60 ব্যক্তিদের, এর সংখ্যা 3,000-এর বেশি। প্রাণহানিতে পুরুষের সংখ্যা বেশি, 76.97%, আর নারীর ক্ষেত্রে এর হার 23.03%। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। রংপুরে স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ডিবি পুলিশের এএসআই রায়হানুল ইসলামের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর 2 আসামি মেঘলা ও সমাপ্তিকে 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। কড়া পুলিশি প্রহরায় মেঘলা, সমাপ্তি ও ডিবি পুলিশের এএসআই রায়হানুল ইসলামকে রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্নিগ্ধারানীর আদালতে হাজির করা হয়। পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা রায়হানুলের 7 দিন এবং মেঘলা ও সমাপ্তির 3 দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত রায়হানুলের 5 দিন এবং মেঘলা ও সমাপ্তিকে 3 দিন করে রিমান্ড দেন। বিজ্ঞ আদালতের রিমান্ড হিয়ারিং হলো। পুলিশের সদস্য এএসআই রায়হানুল, তাকে 5 দিনের রিমান্ড দিয়েছে। আর তাদের সাথে যে 2জন কো-অ্যাকিউজড আছে মেঘলা এবং সমাপ্তি, তাদেরকে প্রত্যেকজনকে 3 জন করে রিমান্ড দিয়েছে। এর আগে এই মামলায় অপর 2 আসামি বাবলু ও আবুল কালাম আজাদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। নির্যাতিতার জবানবন্দির উপর ভিত্তি করে 29 অক্টোবর রাতে পুলিশ লাইনে থাকা এএসআই রায়হানুলকে গ্রেফতার করে পিবিআই। পরদিন রায়হানুল, মেঘলা ও সমাপ্তিকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে আদালত 4 নভেম্বর শুনানির দিন ধার্য করেন। প্রেমের ফাঁদে ফেলে ডিবি পুলিশের এএসআই রায়হানুল 9ম শ্রেণীর ওই স্কুল ছাত্রীকে মেঘলার ভাড়া বাড়িতে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় রায়হানুলকে প্রধান আসামি করে 5 জনের নামে হারাগাছ থানায় মামলা হয়। সমর ইসলাম, 21 টেলিভিশন। 1 বছর ক্রিকেট থেকে বাইরে থাকার পরও র্যাঙ্কিংয়ের শীর্ষে আবারও ফিরলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আইসিসির নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে পুরো 1 বছর। এই সময়ে শাপে বর হয়ে আসে করোনা ভাইরাস, যার কারণে সারা বিশ্বে খেলাধুলা বন্ধ হয়ে যায়। ফলে 1 বছরে মাত্র 3টি ওয়ানডে ম্যাচ মিস করেছেন সাকিব। তাই র্যাঙ্কিংয়েও খুব বেশি ক্ষতি হয়নি এই অলরাউন্ডারের। 29 অক্টোবর নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়ার পরেই নিজের শীর্ষস্থান ফিরে পান বাংলাদেশের সাকিব আল হাসান। 373 রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে সাকিব, 301 পয়েন্ট নিয়ে আফগানিস্তানের মোহাম্মদ নবী দ্বিতীয় স্থানে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশে এই মুহূর্তে কোনো রাজনৈতিক সংকট নেই, সংকট চলছে বিএনপির রাজনীতিতে। সরকারি বাসভবন থেকে ব্রিফিংয়ে আবারও অভিযোগ করলেন মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির জনক বিএনপি। স্বাধীনতা যার নেতৃত্বে এসছে, মুক্তিযুদ্ধের মহানায়ককে হত্যার সরাসরি বেনিফিশিয়ারি হচ্ছে আজকের বিএনপি। তারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির জনক। হত্যা কিংবা স্পর্শকাতর অনুভূতিতে আঘাত দেয়া বাংলাদেশ সমর্থন করে না, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে চলমান ফ্রান্স বিরোধী বিক্ষোভ, যুক্তরাষ্ট্রের নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, ফ্রান্স বিরোধী বিক্ষোভ দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। কেউ কেউ দূতাবাস বন্ধ করা সহ কিছু দাবি করলেও ধর্ম ও ব্যবসা এক করে দেখা ঠিক হবে না বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। We have done excellent job. আমরা সন্ত্রাস মুক্ত হয়ে গেছি মোটামুটিভাবে, we managed it very well, এবং আমরা উন্নতিও করছি, pretty good. আমরা কারোর প্রতি ডিপেন্ডেন্ট খুব না। তো এখন আমরা গ্লোবাল ওয়ার্ল্ড, একে অন্যের প্রতি ডিপেন্ডেন্ট। আমাদের দেশেও অন্যান্য জায়গায় স্থিতিশীলতা থাকলে আমাদের দেশের উন্নয়ন হয়। লালমনিরহাটের বুড়িমারিতে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা মামলায় গ্রেফতার 4 জনকে কারাগারে এবং 1 জনকে শিশু সংশোধন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন
আদালত। দুপুরে গ্রেফতার 5 আসামিকে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফেরদৌসী বেগমের আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষ একজনের রিমান্ড আবেদন করেন। আদালত রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করে 4 জনকে কারাগারে এবং এক শিশুকে সংশোধন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। মঙ্গলবার রাতে পাটগ্রাম উপজেলার বুড়িমারির বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে এই মামলায় 21 জনকে গ্রেফতার করা হলো। বরগুনার রিফাত হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে মিন্নি ও আসামি মোহাইমিনুল ইসলাম ওরফে সিফাতের পৃথক আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই দুজনের জরিমানাও স্থগিত করা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। শাকেরা আরজুর রিপোর্ট। বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় বিচারিক আদালতের দেয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আয়েশা সিদ্দিকা মিন্নির আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ। স্থগিত করা হয়েছে জরিমানা। একই সঙ্গে আসামি মোহাইমিনুল ইসলাম ওরফে সিফাতের পৃথক আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। দণ্ডাদেশের বিরুদ্ধে ওই দুজনের করা পৃথক আপিলের গ্রহণযোগ্যতার শুনানি শেষে হাইকোর্ট এ আদেশ দেন। গত 30 সেপ্টেম্বর বিচারিক আদালত মিন্নিসহ 6 আসামিকে মৃত্যুদণ্ডের রায় দেন। দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে 6 আসামি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পৃথক আপিল করেন। গত 13 অক্টোবর দণ্ডাদেশের বিরুদ্ধে 3 আসামির আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। তারা হলেন রেজওয়ান আলী খান ওরফে টিকটক হৃদয়, মোহাম্মদ হাসান ও আল কাইয়ুম ওরফে রাব্বি আকন। 2019 সালে 26 জুন স্ত্রী মিন্নির সামনে সন্ত্রাসীরা কুপিয়ে আহত করে রিফাতকে। পরে মারা যায় রিফাত। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। বুড়িগঙ্গা নদী দখলমুক্ত করে এর 2 পাড়ে নান্দনিক পার্ক করার ঘোষণা দিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস। দুপুরে রাজধানীর কাপ্তান বাজারে কসাইখানার নির্মাণাধীন ভবন পরিদর্শনে এসে তিনি এই কথা বলেন। মেয়র বলেন, সিটি কর্পোরেশনের মার্কেটগুলোর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে, পাশাপাশি মার্কেটগুলোতে গাড়ি পার্কিং ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। আদি বুড়িগঙ্গাকে সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করে সেখানে একটি নান্দনিক পরিবেশ, নান্দনিক পার্ক স্থাপন করা, তাহলে আমাদের এই বর্জ্য থেকেও আমরা মুক্ত হব এবং ঢাকাবাসী একটি সুন্দর নান্দনিক পরিবেশ পাবে। করোনার ধাক্কা কাটিয়ে উঠতে পাথর তোলা শুরু করার দাবি জানিয়েছে সিলেটের ভোলাগঞ্জ, জাফলং ও বিছনাকান্দির কোয়ারির শ্রমিকরা। স্থানীয় সাংসদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ জানিয়েছেন, দেশের পর্যটন স্পটগুলোকে রক্ষা করতে হলে পরিবেশ রক্ষায় মনোযোগ দিতে হবে। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। উত্তর সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে কোয়ারি থেকে পাথর উত্তোলনের দাবি জানিয়েছে শ্রমিকরা। করোনা সংক্রমণ শুরুর আগে থেকেই পরিবেশ রক্ষার জন্য পাথর ও বালু উত্তোলন বন্ধ ছিল। এতে বেকার হয়ে পড়েন বহু শ্রমিক। তারা বলছেন, কোয়ারি কেন্দ্রিক ব্যবসা সচল না হলে তাদের জীবন চালানো কঠিন হবে। তাই মানবিক বিবেচনায় ম্যানুয়াল পদ্ধতিতে পাথর উত্তোলনের দাবি শ্রমিকদের। আমরা বোমা চালাইও না, আমরা শ্রমিক, আমরা শ্রমিকের মাধ্যমে আমরা পাথর উত্তোলনের দাবি চাচ্ছি। 3-4 বার বন্যায় আমরা ক্ষতিগ্রস্ত করতে অনেক দুঃখে সুখে আমরা গরিব মানুষ, আমরা খাইয়া অনা খাইয়া আছি। আমরা কোয়ারি সচল চাই, এটাই আমরা দাবি। সম্প্রতি কোম্পানিগঞ্জের কোয়ারি পরিদর্শন শেষে স্থানীয় সাংসদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ জানালেন, স্থানীয় পাথরের চেয়ে আমদানি করা পাথরের খরচ কম। পরিবেশ রক্ষায় আপাতত পাথর উত্তোলন বন্ধ রাখা হয়েছে। আমাদের নিজের সম্পদ তাহলে আমাদের কাছেই থাক না, আমার বাচ্চাদের জন্য থাকুক না। পরিবেশ, এই যে আপনারা নিজেই বলছেন কি এখানে হাজার হাজার পর্যটকরা আসতেছে, হ্যাঁ, ওদের জন্য থাক না, আমাদের পরবর্তী প্রজন্মর জন্য থাকুক। কোয়ারি চালু না হলে তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের দাবি জানিয়েছেন শ্রমিকরা। রত্না জামান, 21 টেলিভিশন। বারবারই রক্তাক্ত হয়েছে মুক্তিযুদ্ধে অর্জিত স্বাধীন বাংলাদেশের সংবিধান। জাতির পিতাকে হত্যার পর সংবিধান থেকে স্বাধীনতার চেতনাকে মুছে ফেলা হয়েছে। স্বাধীনতার সপক্ষের শক্তি ক্ষমতায় আসার পর সংবিধানকে অনেকটাই আগের অবস্থায় ফিরিয়ে এনেছে। সংবিধান দিবসে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বললেন, বাংলাদেশের সংবিধান এখনও অনন্য দলিল। সংবিধানের মর্যাদা রক্ষায় নাগরিকদের সচেতন থাকার পরামর্শ আইনজ্ঞদের। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। সদ্য স্বাধীন দেশ,
জাতির পিতার নির্দেশনায় বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও গণতন্ত্র এই 4 মূলনীতিতে রচিত হয় বাংলাদেশের সংবিধান। গৃহীত হল 1972 সালের 4 অক্টোবর আর কার্যকর হয় ওই বছরেরই বিজয় দিবসে। সংবিধানের ওপর বক্তব্য রাখতে গিয়ে বঙ্গবন্ধু বলেছিলেন, এই সংবিধান শহীদের রক্তে লিখিত। এই সংবিধান জনগণের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হয়ে বেঁচে থাকবে। সংবিধান গৃহীত হওয়ার মাত্র 32 মাসের মধ্যে হত্যা করা হয় স্বাধীন বাংলাদেশের স্থপতিকে। এরপর বারবার রক্তাক্ত করা হয়েছে সংবিধানকে। সামরিক স্বৈরাচাররা অবৈধভাবে ক্ষমতা দখল করে সংবিধানের মূলনীতিকেই ছেঁটে ফেলে দেয়। স্বাধীনতার সপক্ষের শক্তি ক্ষমতায় এসে সংবিধানকে অনেকটাই আগের অবস্থায় ফিরিয়ে এনেছে। বিশেষজ্ঞরা বলছেন, সংবিধান কেবল দেশের সর্বোচ্চ আইনই নয়, এতে বর্ণিত আছে বাংলাদেশ রাষ্ট্রের মূল চরিত্র। পৃথিবীতে এত কম সময়ের মধ্যে সংবিধান রচনা হয় নাই। পরিষ্কারভাবে লেখা আছে রাষ্ট্র কিভাবে চলবে, মানবাধিকার কিভাবে রক্ষিত হবে এবং ধর্মনিরপেক্ষ ধর্মীয় স্বাধীনতা কিভাবে প্রতিপালন করে প্রত্যেকে যার যার ধর্ম পালন করে যাবে। বলা হয়ে থাকে এটা কিন্তু পৃথিবীর মধ্যে একটা অন্যতম সংবিধান। তবে 72-এর মূল সংবিধানে ফিরে যাওয়া জরুরি বলে মন্তব্য করেন এই বিশেষজ্ঞ। 2 বার মার্শাল ল হয়ে সংবিধানকে পরিবর্তন করে হয়েছে, অত্যন্ত দুঃখজনক। এবং পরবর্তীতে যদিও সংবিধানকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য চেষ্টা হয়েছে, অনেকটা ফিরে আসছে, কিন্তু সম্পূর্ণরূপে সে অরিজিনাল সংবিধানে ফিরে আসা সম্ভব হয়নি। জনগণ যেহেতু সকল ক্ষমতার উৎস, তাই সংবিধান রক্ষার দায়িত্ব জনগণের বলে মনে করেন সাবেক এই আইনমন্ত্রী। এই সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। রেমিটেন্সের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে, আর এতে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি পুরোপুরি চাঙ্গা না হওয়ায় এই রিজার্ভ খুব বেশি কাজে আসছে না। তবে ডলারের বিপরীতে মূল্যমান ধরে রাখতে সক্ষম হচ্ছে টাকা, আর বিদ্যমান রিজার্ভ দিয়ে অন্তত 9 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব বলেও মত তাদের। মেহেদী হাসানের রিপোর্ট। করোনা মহামারীর প্রভাবে গত মার্চ, এপ্রিল, মে এই 3 মাসে দেশের অর্থনীতি বেশ চাপে ছিল। মার্চ এপ্রিলে গতি কমে প্রবাসী আয়েও। তবে মে থেকেই বাড়তে থাকে রেমিটেন্স প্রবাহ। একের পর এক রেকর্ড ভেঙে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন $41 বিলিয়ন উপরে। এর মধ্যে শুধু জুলাই থেকে অক্টোবর সময়ে রেমিটেন্স এসেছে $8.82 বিলিয়ন। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিটেন্সে প্রবৃদ্ধি 43.24%। ব্যবসায়ী নেতারা বলছেন, শক্তিশালী রিজার্ভ বৈদেশিক বাণিজ্যের জন্য স্বস্তিকর, তবে বিনিয়োগে এর ইতিবাচক প্রভাব পড়লে কর্মসংস্থান বাড়বে। দেশে ইনভেস্টমেন্ট যদি বাড়ে, কর্মসংস্থান যদি বাড়ে, মানে ইকোনমির চাকা যখন ঘুরবে, তখনই দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে, যেটা এই মুহূর্তে আমরা মনে করছি অনেকটাই স্থবির হয়ে আছে। আমরা যেটা আশা করতেছিলাম যে হয়তো জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে গিয়ে একটা ভালো পজিশন দাঁড়াবে, কিন্তু সেকেন্ড ওয়েভের কারণে এই পজিশনটা আবারও এখন হুমকির মুখে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, চলতি অর্থবছরের জুলাই সেপ্টেম্বর প্রথম প্রান্তিকে আমদানি ব্যয় ছিল $12.68 বিলিয়ন, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 11.43% কম। আর এ সময় রপ্তানি আয় 2.58% বেড়ে দাঁড়ায় $9.89 বিলিয়ন। অর্থনীতিবিদরা বলছেন, শক্তিশালী রিজার্ভ থাকলে যে কোনো পরিস্থিতিতে শিল্পের কাঁচামাল, মূলধনী যন্ত্রপাতি ও প্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানি ব্যয় মেটানো সহজ হয়। এই রিজার্ভটা আমাদের ভবিষ্যতের ইম্পোর্ট ফাইন্যান্সিং নিডস সেটা মিট করতে সক্ষম হবে। তো তাতে করে জনগণ উপকৃত হবে আর কি। না, ইম্পোর্ট হলে উৎপাদন বাড়বে, কর্মসংস্থান বাড়বে, দেশের ভিতরে আভ্যন্তরীণ সরবরাহ বাড়বে, রপ্তানিও বাড়বে। এদিকে রেমিটেন্সে উচ্চ প্রবৃদ্ধি ও আমদানির তুলনায় রপ্তানি বাড়ায় চলতি হিসেবেও বড় উদ্বৃত্ত তৈরি হয়েছে। অন্যান্য দেশে ডেপ্রিসিয়েশন হলেই যে আমাদের রপ্তানি কমে যাবে, সেটা আমার মনে হয় ঠিক না। কারেন্সি অ্যাপ্রিসিয়েশনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে সমস্ত বাজারে আমরা রপ্তানি করি সেই সমস্ত দেশের অর্থনৈতিক অবস্থাটা কি। বৈদেশিক কর্মসংস্থান ও বাণিজ্য পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে রেমিটেন্সের চিত্র বদলে যেতে পারে। তাই রিজার্ভের অর্থ অপরিকল্পিত ব্যয় না করার পরামর্শ অর্থনীতিবিদদের।
মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ন্যায্য মজুরি পাচ্ছে না চট্টগ্রামের চা শ্রমিকরা, নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা। এরপরও প্রজন্ম থেকে প্রজন্ম উৎপাদন ধরে রেখেছেন চা শ্রমিকরা। এই অবস্থায় মজুরি বৃদ্ধি সহ সুযোগ সুবিধা বাড়ানোর দাবি চা শ্রমিকদের। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। চট্টগ্রামে প্রথম চায়ের আবাদ শুরু হয় 1840 সালের দিকে। এখন এই অঞ্চলে চা বাগান রয়েছে 22টি, এর মধ্যে 17টি ফটিকছড়িতে। এইসব বাগানে কাজ করেন 10,000 বেশি শ্রমিক। বংশ পরম্পরায় কাজ করা এইসব শ্রমিক ন্যায্য মজুরি থেকে বঞ্চিত বলে অভিযোগ আছে। 1 কেজি চাল নিতে গেলে 50 টাকা, 2 কেজি চাল নিতে গেলে 100 টাকা আসে। তো এখানে তো তরকারি তো নিতে পারি না। ছেলেপুলেকে লেখাপড়া করতে পারাই নাই, মানে অনেক কষ্ট। 2 বেলা খালি 1 বেলা উপাস, এভাবে মানে জীবনটা কাটায় আর কি। যতটুকু পাই কর্জ যেরকম পাই এরকম করে কষ্ট মষ্ট করে চলি আর ডাল ভাত নুন ভাত। চা বাগানে গড়ে ওঠেনি প্রয়োজনীয় শিক্ষা অবকাঠামো। বাগানের বাইরের প্রতিষ্ঠানে চা শ্রমিকদের সন্তানরা ভর্তি হতে গেলে পড়তে হয় নানা বিড়ম্বনায়। স্কুল কলেজ বা আমাদের বাগানের মধ্যে নেই। বাগানের লোক হিসেবে আমরা অন্যদের থেকে একটু নিচে থাকতে হয়, আমাদেরকে সবাই বাগানিয়ে বলে, একটু ইনসাল্ট করে। ন্যায্য মজুরির দাবি জানালেন চা শ্রমিক ইউনিয়নের নেতারা। শ্রমিকদের জন্য যদি 300 টাকা মজুরি হয় তাহলে আমরা সচ্ছল মানে শ্রমিকরা চলতে পারবে, আমি দৃঢ় বিশ্বাস এটা। আমি রেশন সহ অন্যান্য সুবিধা বাড়ানোর দাবি তাদের। চা শিল্পের উন্নয়নের পাশাপাশি শ্রমিকদের জীবনমান উন্নয়নের কথা বলছেন এখানকার শ্রমিকরা। মজুরি বাড়ানোর পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো গেলে এই উৎপাদন আরও বাড়বে বলে মনে করেন এর সাথে সংশ্লিষ্টরা। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ফের বেড়েছে বিমা খাতের প্রায় সব কোম্পানির শেয়ারের দাম, তবে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। বুধবার ডিএসসিতে লেনদেন হওয়া 357টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে মাত্র 95টির, কমেছে 189টির, আর অপরিবর্তিত ছিল 73টির দর। ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স 8 পয়েন্ট কমে নেমে আসে 4,919 পয়েন্টে। দিন শেষে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 820 কোটি 77 লাখ টাকা। সূচক বেড়েছে সিএসসিতে লেনদেন হওয়া 258টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 70টির, কমেছে 142টির, আর বদলায়নি 46টির দর। আর সিএসসিতে লেনদেন হয়েছে 42 কোটি 88 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। নেপালের বিপক্ষে 2 প্রীতি ম্যাচে ইনজুরিতে ছিটকে গেলেন সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। এদিকে বাংলাদেশে আসার 2 দিন আগে নতুন করে নেপাল দলের 2 ফুটবলারের করোনা ধরা পড়েছে। সোমবার অনুশীলন করাতে গিয়ে হাতে ব্যথা পান মামুনুল ইসলাম, তারপরও 2 দিন অনুশীলন চালিয়ে যান। তবে এক্স-রের রিপোর্টে কবজিতে চির ধরা পড়েছে তার, ফলে 2 প্রীতি ম্যাচে খেলার সম্ভাবনা নেই এই মিডফিল্ডারের। ডাক্তার তাকে 3 সপ্তাহ বিশ্রাম নিতে বলেছে। এদিকে নতুন করে 2 ফুটবলারের করোনা শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর আগে আরও 6 জন খেলোয়াড়ের করোনা শনাক্ত হয়েছিল। এ নিয়ে মোট 6 ফুটবলার করোনায় আক্রান্ত হলেন নেপাল দলে। তারা সবাই আইসোলেশনে রয়েছেন। বঙ্গবন্ধু ফেডারেশন কাপ হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ দল। শহীদ এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ফাইনালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে 31-26 গোলের ব্যবধানে হারিয়েছে পুলিশ দল। প্রথমার্ধের লড়াইয়ে 2 দলের স্কোর ছিল 14-14 গোলের সমতায়। প্রথমার্ধে সমান তালে লড়তে থাকলেও দ্বিতীয়ার্ধে আর পেরে ওঠেনি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল দলের সোহাগ হোসেন সর্বোচ্চ 14টি গোল করেন। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প বাইডেন তুমুল প্রতিদ্বন্দ্বিতা, জয়ের আশা 2 প্রার্থীর, আদালতে যাওয়ার হুমকি রিপাবলিকানদের। সিনেটেও হাড্ডাহাড্ডি লড়াই, ফের নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান। আইনের শাসন ও স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাসী আওয়ামী লীগ, বললেন প্রধানমন্ত্রী, জমে থাকা মামলা নিষ্পত্তির তাগিদ। সংক্রমণের 8 মাসে করোনায় মৃত্যু 6,000 ছাড়ালো, মোট শনাক্ত 4,14,000। রংপুরে স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ডিবির এএসআই রায়হানুল 5 দিনের রিমান্ডে।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।